তোমরা ডিভাইডেড কনকোয়ার মেথডে কাজ করে এরকম কিছু অ্যালগরিদম দেখছো আগে পসিবলি, যেমন ধরো বাইনারি সার্চ এটা ডিভাইড কনকোয়ার মেথডে কাজ করে। এরকম মার্জ সর্ট, কুইক সর্ট, এই অ্যালগরিদম গুলো ডিভাইড কনকোয়ার মেথডে কাজ করে। ইনসারশন সর্ট যেটা করে সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ, লুপ থাকে, ধাপে ধাপে আগাতে থাকে সলিউশনের দিকে। আর ডিভাইড কনকোয়ার অ্যাপ্রোচটা কাজ করে একটু ভিন্নভাবে। সেটা হলো ইনপুটটাকে ভাগ করে করে ওই বিভক্ত অংশগুলোকে সলভ করার মাধ্যমে পুরো প্রবলেমটার সলিউশন আমরা বের করি। তো জেনারেল অ্যাপ্রোচ হচ্ছে এইভাবে সেটা কাজ করবে যে প্রথমে ডিভাইড দ্য প্রবলেমটাকে কয়েকটা সাব প্রবলেমে ভাগ করা হবে। সাব প্রবলেম বলতে কি বোঝায়? সাব প্রবলেম বলতে বোঝায় দ্যাট আর স্মলার ইনস্ট্যান্স অফ দি সেম প্রবলেম। সাব প্রবলেমের এই বিষয়টা মাথায় রাখতে হবে সবসময়ের জন্য। এটা হচ্ছে সাব প্রবলেম হচ্ছে মূল প্রবলেমের স্মলার ইনস্ট্যান্স। মূল প্রবলেমের স্মলার ইনস্ট্যান্স মানে কি? মানে হচ্ছে প্রবলেমের অংশ বলতে এরকম না যে তুমি প্রবলেম একটা অংশ একজন করছে আর একটা অংশ একজন করতেছে। আমি একটা এক্সাম্পল দিই এরকম যে ধরো তুমি মাছ ভাজা খাবা, একজনকে দায়িত্ব দিল মাছ কেনার, আরেকজনকে দায়িত্ব দিলাম মাছ কাটার, হ্যাঁ, আরেকজন কাজ দিলাম মাছ ধোয়ার, আরেকজন দায়িত্ব দিলাম মাছ ভাজি করার। এইভাবে করলে যেটা হচ্ছে, এইভাবে করলে তোমার এটা সাব প্রবলেম হলো না, কারণ প্রত্যেকে তো ভিন্ন ভিন্ন কাজ করতেছে। কিন্তু যদি একই কাজ যদি ভাগ করা হয়, যেমন ধরো তোমার 100টা মাছ ভাজতে হবে, মানে পুরো কাজটা তুমি করলা কি 5 ভাগে ভাগ করলা, একজনকে 20টা মাছের দায়িত্ব দিলা, তাহলে সবাই কিন্তু একই কাজই করতেছে, তাই না? সবাই একই কাজ করতেছে কিন্তু সাইজটা ছোট হয়ে গেছে। এটাকে এখানে সাব প্রবলেম বলতে এটা বোঝাচ্ছে আর কি, যে একই কাজই করতেছে কিন্তু তার সাইজটা ছোট। স্মলার ইনস্ট্যান্স মানে স্মলার ইনপুট সাইজটা ছোট। তাহলে এইভাবে ডিভাইড করব। ডিভাইড করার পরে কনকোয়ার যে স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে কনকোয়ার হচ্ছে সাব প্রবলেম will be solved recursively, রিকার্সিভলি সলভ করব। তার মানে হচ্ছে রিকার্শনটা কি অ্যাপ্রোচে কাজ করে? রিকার্শনটা কাজ করে টপ ডাউন অ্যাপ্রোচে। টপ ডাউন অ্যাপ্রোচে মানে হচ্ছে যে যেমন ধরো আমরা ফ্যাক্টরিয়াল বের করব, এক্সাম্পল দেখাই। ধরো ফ্যাক্টরিয়াল বের করব, এখন ফ্যাক্টরিয়াল n এটা সমান কত? এটা সমান হচ্ছে n ইনটু ফ্যাক্টরিয়াল n - 1, তাই না? আর এটা সমান কত? n ইনটু এই ফ্যাক্টরিয়াল n - 1 সমান কত? n - 1 ইনটু ফ্যাক্টরিয়াল n - 2। বুঝা যাচ্ছে? জি স্যার। এখন খেয়াল করে দেখো, আমরা এখানে শুরু করছি কোথা থেকে? শুরু করছি n থেকে, এবং আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে মানে ছোটর দিকে। এখন এই ছোটর দিকে যাচ্ছি, আমি কিন্তু কোথাও কোনো সলিউশন পাচ্ছি না। আমি সলিউশনের একটা স্ট্রাকচার দ্বারা করাচ্ছি, যে সলিউশন স্ট্রাকচার কিরকম, যে fn এর মান বের করতে হলে আমাকে n-1 এর সলিউশনের সাথে n কে গুণ করতে হবে। fn এর মান বের করতে হলে n-1 এর সলিউশনের সাথে n কে গুণ করতে হবে। এই হচ্ছে স্ট্রাকচার।
রিকার্সিভ স্ট্রাকচার। এই রিকার্সিভ স্ট্রাকচারই টপ ডাউন অ্যাপ্রোচ, এবং এটা কাজ করবে কিভাবে? যদি n এর মান 3 হয় তাহলে n হবে 3, n-1 হবে 2, fn মানে fn-1 হবে 1। এখন আমি এখানে চাইলে fn-1 একটা মান বসাই দিতে পারবো। সেটা কত? সেটা হচ্ছে 1, তাই না? তাহলে সেখান থেকে আমি ওই আবার উপর থেকে নিচে গেলাম, আবার নিচ থেকে উপরে দিকে যাব। হ্যাঁ, 1 এর সাথে 2 যোগ করব, 2 এর সাথে 3, 1 এর সাথে 2 গুণ করব, 2 এর সাথে 3 গুণ করব, এভাবে আগাবো। হ্যাঁ, রিকার্সিভলি কল করার সময় সে নিচে যাচ্ছে, আবার পিছন থেকে রিটার্ন করে করে সে আসতেছে। যখন রিটার্ন করে করে সে আসবে তখন আমরা কি পাবো? তখন আমরা ফাইনাল রেজাল্টটা পেয়ে যাব। সো রিকারশন এভাবে কাজ করে। এখন রিকার্সিভ সলিউশন করা মানে হচ্ছে আমি রিকার্সিভ কল করব। রিকার্সিভ কল করলে যে নগদ সলিউশন বের হয়ে যাবে এরকম না কিন্তু। রিকার্সিভ কল করলে কলের থেকে কল হবে, সেখান থেকে আবার কল হবে, সেখান থেকে কল হবে, এভাবে কল হতেই থাকবে। হ্যাঁ, তো আমি এই প্রতি পর্যায়ে আমি শুধু স্ট্রাকচারটা ডিফাইন করে দেবো যে এইভাবে নিচেরটা পাইলে উপরেরটা কিভাবে পাবো সেটা ডিফাইন করে দেবো। নিচেরটা যখন না পাচ্ছি তখন তো আমি উপরেরটা পাবো না। হ্যাঁ, তো এইভাবে করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে আমার সাব প্রবলেম সাইজ উইল বি স্মল এনাফ, যেখানে আমি সাব প্রবলেমকে স্ট্রেট ফরওয়ার্ডে সলভ করতে পারি। যেমন এখানে fn-2 মে বি স্মল এনাফ, fn-2 এর ভ্যালু মে বি স্মল এনাফ যে আমি ওটার সলিউশনটা পাবো সরাসরি, আমি সলিউশনটা সরাসরি জানি, তো ওইটাকে আমি পাবো। তো তো ওই নিজের দিকে সলিউশন পাই। এরপরে যেটা করি সেটা হচ্ছে যে কম্বাইন দ্য সলিউশন টু দ্য সাব প্রবলেমস উইথ দ্য সলিউশন অফ দ্য অরিজিনাল প্রবলেম। প্রতি স্টেপেই আমি নিচে পাবো ছোট প্রবলেম, উপরে পাবো বড় প্রবলেম। তো ছোট প্রবলেমগুলো কম্বাইন করে করে এই বড় প্রবলেমের সলিউশন বের করে থাকবো। এইভাবে ফাইনালি আমি মূল প্রবলেমের সলিউশন পেয়ে যাবো। ধরো আমার 8টা নাম্বার নিয়ে কাজ করতে হচ্ছে, তাহলে 8টা নাম্বারের মধ্যে 8টা নাম্বারকে আমি 2 ভাগে ভাগ করলাম, 4টা করে। মানে 4টার সলিউশন যদি পেয়ে যাই তাহলে ওই 4টা সলিউশন কম্বাইন করে আমি 8টার সলিউশন পেয়ে যাব। এরকম একটা ব্যাপার আর কি। সো ডিভাইড কনকরের জন্মের পিছনে যে কারণটা সেটা হচ্ছে যে আমরা দেখব যে আমাদের অনেক অ্যালগরিদমই রিকার্সিভ, এবং বেসিক্যালি তারা অনেক ক্ষেত্রেই ডিভাইড কনকর অ্যাপ্রোচ ফলো করে, অনেক করে ডিভাইড কনকর অ্যাপ্রোচ ফলো করে। এবং এখানে আমরা দেখছি যে ডিভাইড কনকরের বেসিক স্টেপ হচ্ছে 3টা। তবে কোন অ্যালগরিদম এই 3টা স্টেপ প্রত্যেকটা যে সমানভাবে ইউজ করে এরকম না। কোন স্টেপে দেখা যায় যে কোন একটা স্টেপ হয়তো অতটা গুরুত্বপূর্ণ না। যেমন কোন একটা জায়গায় দেখবেন কম্বাইন বলে কিছু নাই, আলাদা করে কম্বাইন করা লাগছে না, এটা হইতে পারে। এখানে মার্জ সর্টের কিভাবে কাজ করবে সেটা ইনটিউটিভলি দেখানো হয়েছে, যে বলা হচ্ছে ডিভাইড অ্যাপ্রোচ কাজ করবে কি, ডিভাইড দ্য এলিমেন্ট সিকোয়েন্স টু বি সর্টেড ইনটু 2 সাবসিকোয়েন্স অফ n/2 এলিমেন্টস ইচ। আমি n টা এলিমেন্টকে 2 ভাগে ভাগ করব, প্রতি ভাগে n/2 এলিমেন্ট থাকবে। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, কনকর অ্যাপ্রোচে আমরা যেটা করব সেটা হচ্ছে sort the 2 subsequences recursively using merge sort। আমরা 2টা সিকোয়েন্স পাইছি। আমার তো বেসিক্যালি n টা এলিমেন্ট ছিল, আমি ওটাকে 2 ভাগে ভাগ করছি, n/2। এখন ওই n/2 সিকোয়েন্সকে রিকার্সিভলি সর্ট করব ইউজিং মার্জ সর্ট। এর অর্থটা একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা মার্জ দ্য 2 সর্টেড সাবসিকোয়েন্স টু প্রোডিউস আ সর্টেড অ্যানসার। মার্জ সর্ট দিয়ে আমি 2টা সাবসিকোয়েন্সকে আলাদা করে সর্ট করছি। এরপরে আমি ওই 2টা আলাদা সাবসিকোয়েন্সকে আমরা কি করব,
সর্ট করে ফেলবো, মানে জোড়া লাগাবো। আচ্ছা, the key operation of the merge sort algorithm is the merging of two sorted sequence in the comparison. এটা হচ্ছে মার্জ সর্টের কি অপারেশন, এবং ওই জন্য ওই মার্জিংটা হচ্ছে কি অপারেশন, মার্জিংটা হচ্ছে মূল অপারেশন, মার্জটা হচ্ছে কি অপারেশন, মূল অপারেশন, এবং ওই কারণে এই অ্যালগরিদমটাকে আমরা বলছি মার্জ সর্ট। তো মার্জ সর্টের যদি এক কথায় বলি, মার্জ সর্ট কি করে, মার্জ সর্ট যেটা করে সেটা হচ্ছে দুইটা সর্টেড লিস্টকে মার্জ করে। হ্যাঁ, দুইটা সর্টেড লিস্টকে মার্জ করে, এটা হচ্ছে মার্জ সর্টের অ্যাপ্রোচ। তো আমরা ওই মার্জ কিভাবে করে সেটা দেখি, সেটা বুঝতে চেষ্টা করি, বাকিটা রিকার্সিভলি আমরা দেখবো। মার্জ যেভাবে কাজ করে সেটা হচ্ছে, ধরো আমার কাছে দুইটা লিস্ট আছে, এখন এই দুইটা লিস্টে ধরো একটা হচ্ছে 1 3 5 8, আটের লিস্ট হচ্ছে 2 3 6 7। তাহলে এটা হচ্ছে দুইটা ডিফারেন্ট লিস্ট, এবং খেয়াল করে দেখো দুইটা লিস্ট কিন্তু সর্টেড। এখন মার্জ করতে হলে এমন ভাবে মার্জ করতে হবে যাতে মার্জ লিস্টটাও সর্টেড থাকে, মানে জোড়া লাগানো লিস্টটাও যাতে সর্টেড থাকে। তাহলে আমাদের যেটা করতে হবে যে প্রথমে দেখতে হবে এই দুইটার মধ্যে সবচেয়ে ছোটকে, তাকে আমাদের কি করতে হবে, সবার আগে রাখতে হবে। এরপরে সেকেন্ড ছোটকে রাখতে হবে, এরপর থার্ড ছোট রাখতে হবে। এখন আমি যদি একটা জিনিস খেয়াল করি যে এখানে যেহেতু অলরেডি সর্টেড, তো সেকেন্ডটা বা থার্ডটা তো সবচেয়ে ছোট হতে পারে না, সবচেয়ে ছোট হবে অবশ্যই ওই প্রথম লিস্টের প্রথমটা অথবা দ্বিতীয় লিস্টের প্রথমটা, এই দুটোর মধ্যে একটা। ঠিক বলছি না? জি স্যার। তাহলে আমাদেরকে শুধু একটা কম্পারিজন করে হয়ে যাচ্ছে। সেই কম্পারিজনটা কি? সেই কম্পারিজনটা হচ্ছে যে দুই লিস্টের মধ্যে সবচেয়ে ছোট যে দুইটা আছে, তাহলে প্রথম লিস্টে 1 আছে, দ্বিতীয় লিস্টে 2 আছে, তাহলে কে আসবে এখানে? স্যার 1 আসবে প্রথম লিস্ট। আর প্রথম লিস্টে 1 চলে আসছে, তাহলে এখন আমার তো প্রথম লিস্টের সাথে প্রথম লিস্টে সবচেয়ে ছোট হয়ে গেছে 3, তাহলে আমাকে কম্পেয়ার করতে হবে 3 এর সাথে 2, 3 এর সাথে 2 কম্পেয়ার করলে আমি কাকে পাবো? 2 কে ছোট পাবো, তাহলে 2 কে আনবো। এরপর 3 3 এ কম্পেয়ার হবে, 3 3 এ কম্পেয়ার হলে আমি প্রথমটা নিলাম, প্রথম লিস্টে 3 নিলাম। এরপরে কত কম্পেয়ার করব? 3 আর 5, তাহলে 3 আসলো। এরপরে 5 আর 6, তাহলে 5 আসলো। 6 আর 8, 6 আসলো। 7 আর 8, 7 আসলো। হ্যাঁ, এরপরে 8 আসলো। তাহলে এই হচ্ছে আমার সর্টেড লিস্ট। তো এই যে এইমাত্র যেটা করলাম, এই বিষয়টা এখানে করা হয়েছে, যেখানে এই জায়গাটায় কি করা হয়েছে, এখানে দুইটা লিস্ট নেওয়া হয়েছে, একটা হচ্ছে এল, একটা হচ্ছে আর। এল এর মধ্যে হচ্ছে বড়, মানে একটা পার্ট আছে, আর এর মধ্যে আরেকটা পার্ট আছে। তো সারাক্ষণ কম্পেয়ার করা হচ্ছে যে এল আই এবং আর জে এদের মধ্যে কে ছোট। এল আই এবং আর জে এর মধ্যে কে ছোট। মার্জিংটা কোথায় হচ্ছে? আমাদের মার্জিনটা হচ্ছে এই জায়গাটায়। হ্যাঁ, এখানে দুটো লিস্ট আছে, একটা লিস্ট হচ্ছে এল, একটা লিস্ট হচ্ছে আর, এবং আমরা ধরে নিচ্ছি যে এল এবং আর সর্টেড। 13 নম্বর লাইনে দেখো কি হচ্ছে, 13 নম্বর লাইনে এল আই এর সাথে আর জে কম্পেয়ার করা হচ্ছে। যদি এল আই বড় হয়ে থাকে, সরি ছোট হয়ে থাকে, তাহলে এল আই কে নেওয়া হচ্ছে, যদি বড় হয়ে থাকে তাহলে
আর জে কে নেওয়া হচ্ছে। এল আই মানে হচ্ছে L1, আর জে মানে হচ্ছে R1 প্রথমে আর কি। এরপর যদি এল আইটা নেওয়া হয়ে থাকে তাহলে L1 টা চলে গেছে, তাহলে এখন L2 কম্পেয়ার করতে হবে, সেজন্য এখানে আই সমান I প্লাস 1। ঠিক আছে, এখন এল আই আর জে কোত্থেকে আসলো, বা এল আর কোত্থেকে আসলো, এটা যেখান থেকে আসবে সেটা বিষয় না, মূল বিষয় হচ্ছে যে আমি এল এবং আর কে মার্জ করতেছি। আচ্ছা, এখন আসো উপরে যে লাইনগুলো আছে এগুলো কি? এগুলো হচ্ছে যে আমরা যখন মার্জ করি দুইটা লিস্টকে, মার্জ সর্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওই দুইটা লিস্ট আসলে পাশাপাশি থাকে, মূল অ্যারেতে তারা পাশাপাশি থাকে। তার মানে মূল অ্যারেতে থাকবে তারা এইভাবে যে প্রথম ঘরে 1 3 5 8, তারপরের ঘরে হচ্ছে 2 3 6 7। তো আমার স্টার্টিং পয়েন্ট যদি হয়ে থাকে পি, স্টার্টিং পয়েন্ট মনে করো পি, হ্যাঁ, তাহলে মাঝখানে একটা পয়েন্ট থাকবে কিউ, লাস্টে পয়েন্ট হবে আর। তাহলে প্রথম লিস্টটা ধরা হবে হচ্ছে এ থেকে পি থেকে কিউ পর্যন্ত, আর দ্বিতীয় লিস্ট হবে কিউ প্লাস 1 থেকে আর পর্যন্ত। তার মানে আমার এ পি কিউ হচ্ছে একটা লিস্ট, আর এ কিউ প্লাস 1 আর হচ্ছে একটা লিস্ট। অ্যাপারেন্টলি দুইটা মনে হচ্ছে একই জিনিস, দুটাই এ, কিন্তু ওই এ নামক এর মধ্যেই দুইটা ভাগ করে নেওয়া হয়েছে। প্রথম ভাগটা হচ্ছে একটা লিস্ট, ওটা ইন্ডিপেন্ডেন্টলি সর্টেড, আর দ্বিতীয় ভাগটা মানে কিউ প্লাস 1 থেকে আর পর্যন্ত একটা লিস্ট ইন্ডিপেন্ডেন্ট। তো প্রথমে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এল আই এর মধ্যে প্রথম অংশটা নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে নেওয়া হয়েছে, এখানে একটা লুপ চালানো হয়েছে, দেখো একটা লুপ চালানো হয়েছে। কি করা হলো সেখানে 4 এবং 5 নম্বর লাইনে এল আই মানে L1 সমান হচ্ছে পি প্লাস আই মাইনাস 1। আই মান তো 1, তাহলে পি প্লাস আই মাইনাস 1 মানে কি? পি প্লাস 1 মাইনাস 1 মানে হচ্ছে এপি। তাহলে এল মানের মধ্যে যাবে এপি, তারপরে L2 তে যাবে এপি প্লাস 1, L3 তে যাবে এপি প্লাস 2, এইভাবে। বোঝা যাচ্ছে? ঠিক একইভাবে আর এর মধ্যে কি হচ্ছে, আর এর মধ্যে আর 1 এর মধ্যে কিউ প্লাস 1, আর 2 এর মধ্যে, হ্যাঁ, এখানে আমার প্রথম লিস্টটা শুরু হয়েছে পি থেকে এবং শেষ হয়েছে কিউ তে। তাহলে মোট কয়টা নাম্বার আছে এর মধ্যে? পি তে শুরু হয়, মনে করো পি এর মান হচ্ছে 5 আর কিউ এর মান হচ্ছে 9, তাহলে কয়টা নাম্বার আছে? কিউ মাইনাস পি প্লাস 1, কিউ মাইনাস পি প্লাস 1 আসবে। তাহলে 5 থেকে 9 এর মধ্যে কয়টা আছে? বিয়োগ করলে কত হয়? 4। তো তার সাথে একযোগ করতে হবে, একযোগ করলে আমি পাচ্ছি যে এক্স্যাক্টলি কয়টা আছে। ঠিক একইভাবে পরের লিস্টে আছে আর থেকে কিউ প্লাস 1 থেকে আর পর্যন্ত। তাহলে কি করতে হবে? আর মাইনাস কিউ প্লাস 1 প্লাস 1, তার মানে আর মাইনাস কিউ মাইনাস 1 প্লাস 1, তার মানে হচ্ছে আর মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে প্রথম লিস্টে আছে কিউ মাইনাস পি প্লাস 1 সংখ্যক এলিমেন্ট, দ্বিতীয় লিস্টে আছে আর মাইনাস কিউ সংখ্যক এলিমেন্ট। এখন আমি কি করব? এখন আমি প্রথম লিস্টে এলিমেন্ট গুলোকে এল এর মধ্যে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে প্রথম লিস্টে প্রথম এলিমেন্টটা কি? প্রথম লিস্টের প্রথম এলিমেন্ট হচ্ছে এপি। বোঝা গেছে? এপিটা যাবে L1 এ, L2 তে কি যাবে? L2 তে যাবে এ পি প্লাস 1, L3 তে যাবে এ পি প্লাস 2, L4 এ যাবে এ পি প্লাস 3। এরকম প্রথমটা যদি পি, তাহলে প্রথমে পি প্লাস 0, তারপরে পি প্লাস 1, তারপরে পি প্লাস 2, তারপরে পি প্লাস 3, এভাবে। সরি, পি প্লাস 2 এবং পি প্লাস 3 এভাবে। সো আমি সূত্র লিখছি এরকম যে এল আই ইকুয়ালস টু এ পি প্লাস আই মাইনাস 1। ঠিক আছে না? जी सर। এরপরে আর এর মধ্যে যাবে
পাশের যে লিস্টটা আছে সেটা, সেখান থেকে এরকম R1 এর মধ্যে AQ +1, কারণ শুরু হয়েছে Q+1 থেকে। R1 এর মধ্যে AQ+1, R2 এর মধ্যে AQ+2, R3 এর মধ্যে AQ+3, এরকম। এইভাবে আমরা R টাও বানাইলাম, L টাও বানাইলাম। আর লাস্টে দেখো LN+1 এর মধ্যে রাখছে ইনফিনিটি। ইনফিনিটি তো রাখা যায় না, ইনফিনিটি মানে এটা বড় নাম্বার, অনেক বড় নাম্বার। কেন বড় নাম্বার রাখা হয়েছে? কারণ হচ্ছে একটা পর্যায়ে আমার, যেমন এখানেই দেখো আমরা যে এক্সাম্পল দেখাইছি, সেখানে 2, 3, 6, 7 শেষ হয়ে যাওয়ার পরে 8কে আমি কার সাথে কম্পেয়ার করব? 8কে কম্পেয়ার মধ্যে কেউ আছে? না স্যার। 8 এর সাথে কম্পেয়ার করার মতো সেকেন্ড লিস্ট কেউ আছে? নাই তো। না স্যার। তাহলে সে হাবুডুবু খাবে না? অথবা প্রতি স্টেপে দেখতে হবে যে লিস্ট কি শেষ হয়ে গেছে কিনা। লিস্ট শেষ হয়ে গেলে ওগুলো কপি করতে হবে, এক্সট্রা একটা কাজ। তো এই কারণে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে একটা এক্সট্রা ভেরিয়েবল যোগ করা হয়েছে, তাহলে আমাকে এক্সট্রা কোনো চেক করা লাগবে না। এখানে একটা ইনফিনিটি থাকবে, সেই ইনফিনিটিটা কি করবে? সেই ইনফিনিটিটাই আমাকে কম্পেয়ার হবে। হ্যাঁ, কারণ যখন তোমার এটা একটা পর্যায়ে কি হবে, I1 2 3 4 5 এভাবে n+1 এ আসবে। হ্যাঁ, তখন n+1 বা n1+1 অথবা n1+2 যে থাকবে, তখন ওইটার সাথে ওই বাকিটা হচ্ছে compare হবে। ঠিক আছে, এটা হচ্ছে টাইম বাঁচানোর জন্য এই কাজটা করা হয়েছে। তাহলে পুরো মার্কস শটটা আমরা দেখলাম, বোঝা গেছে কিনা? জি স্যার। মার্কস শট অ্যালগরিদম দেখতে পাচ্ছ, অ্যালগরিদম দেখা যাচ্ছে খুব ছোট, মাত্র 5 লাইন। ছোট ওটার কারণ হচ্ছে যে মূল কাজটা আসলে মার্জের মধ্যেই হয়ে যায়, এখানে শুধু ডিভাইড কনকরের যে চালাতে হয় আর কি। তো এখানে কাজটা হচ্ছে আমরা একটা অ্যারে দিচ্ছি, অ্যারের নাম হচ্ছে এ, অ্যারের স্টার্টিং পয়েন্ট হচ্ছে পি, আর এন্ডিং পয়েন্ট হচ্ছে আর। স্টার্টিং পয়েন্ট পি, এন্ড পয়েন্ট হচ্ছে আর। স্টার্টিং পয়েন্ট আমরা এইভাবে বলতে পারতাম না, স্টার্টিং পয়েন্ট 1, এন্ডিং পয়েন্ট, মানে মনে করো যদি এনটা নাম্বার থাকে তাহলে 1 থেকে n এই ঘরগুলোতে রাখা যেত না মান নাম্বারগুলোকে? কি বলো? প্রশ্ন বোঝা গেছে? তাহলে আমার মার্কশটে আমরা এ নামক অ্যারের স্টার্টিং পয়েন্ট পেলাম পি, এন্ডিং পয়েন্ট পেলাম আর। আমাকে এই অ্যারের পি থেকে আর পর্যন্ত লোকেশনের এলিমেন্টগুলোকে সর্ট করতে হবে। সো আমার প্রথম কাজ হচ্ছে এটাকে ডিভাইড করা। ডিভাইড করব কি হবে? একেবারে স্ট্রেট ফরওয়ার্ড মাঝখান থেকে কোপ মেরে ভাগ করে ফেলবো। ঠিক মাঝখান থেকে ভাগ করে ফেলবো। তো ভাগ করার জন্য এনাফ এলিমেন্টস আছে কিনা, যেমন যদি থাকে একটা এলিমেন্ট থাকে তাহলে ভাগ করার কিছু নাই।
হ্যাঁ, এবং একটা এলিমেন্টকে আমরা বলতে পারি একটা এলিমেন্ট ইজ সর্টেড। হ্যাঁ, যদি একটা এলিমেন্ট থাকে তাহলে সেটাকে বলা যায় সর্টেড। তো আমরা ভাগ করলাম, চেক করলাম আগে যে পি ইজ লেস দেন আর কিনা। পি ইজ লেস দেন আর মানে একের বেশি হলে পি ইজ লেস দেন আর, এক হলে পি আর সমান হয়ে যাবে। একটা এলিমেন্ট থাকলে পি আর সমান হয়ে যাবে, তখন সেক্ষেত্রে আমি আর ভাগ করবো না, ডিভাইড করবো না। তো যদি পি ইজ লেস দেন আর হয় তাহলে কিউ সমান পি প্লাস আর ডিভাইড বাই 2। মনে করো পি এর মান 5 আর আর এর মান 8, তাহলে 5 আর 8 13 ভাগ করলে হয় 6.5, মানে 6 ধরবো আর কি। তাহলে কিউ এর মান হচ্ছে 6। তাহলে 5 থেকে 6 হচ্ছে একটা এলিমেন্ট, একটা পার্ট, আর 7 থেকে 8 হচ্ছে আরেকটা পার্ট। মানে পি থেকে কিউ পর্যন্ত একটা পার্ট, কিউ প্লাস 1 থেকে আর পর্যন্ত হচ্ছে আরেকটা পার্ট। এবং এই দুইটা পার্টকে আমি ইন্ডিপেন্ডেন্টলি মার্জ সর্ট কল করলাম। আর মার্জ সর্ট কিন্তু দুটো একই মার্জ সর্ট, খেয়াল করে দেখছো কিনা? উপরে মার্জ সর্ট নিচে মার্জ সর্ট দুটো কিন্তু একই। এই মার্জ সর্ট এই মার্জ সর্ট একই না? জি স্যার। ভিন্ন ইন্ডেক্স থেকে শুরু হয়েছে। ভিন্ন ইন্ডেক্স। ভিন্ন ইন্ডেক্স। তার মানে আমরা একই প্রবলেমের সাব প্রবলেম তৈরি করলাম, এবং সাব প্রবলেমটা মূল প্রবলেমের মতোই, একই প্রবলেম, পার্থক্য হচ্ছে সাইজ ছোট, কম এলিমেন্ট নিয়ে করা হচ্ছে, মূল এলিমেন্টের কিছু অংশ নিয়ে করা হচ্ছে, মূল যে এলিমেন্ট গুলো ছিল তার কিছু অংশ করা হচ্ছে। এখন যদি এই 3 নাম্বার এবং 4 নাম্বার লাইনের মার্জ সর্ট ঠিকভাবে কাজ করতে পারে, হ্যাঁ, যদি 3 নাম্বার এবং 4 নাম্বার লাইনের মার্জ সর্ট ঠিক মতো কাজ করতে পারে, তাহলে আমি পি থেকে কিউ পর্যন্ত একটা সর্টেড লিস্ট পাবো, পি প্লাস 1 থেকে আর পর্যন্ত একটা সর্টেড লিস্ট পাবো, তাই না? পি থেকে কিউ পর্যন্ত একটা সর্টেড লিস্ট পাবো, কিউ প্লাস 1 থেকে আর পর্যন্ত আরেকটা সর্টেড লিস্ট পাবো। তাহলে আমরা সেই দুইটা সর্টেড লিস্টকে কি করতে পারি? সেই দুইটা সর্টেড লিস্টকে মার্জ করে দিতে পারি। একটু যে মার্জ প্রসিডিউর দেখলাম, সেই মার্জ প্রসিডিউর ফলো করে আমরা এটাকে সর্ট করে দিব। ঠিক আছে না? আচ্ছা, এখন এই মার্জ সর্টটা যে সর্ট করবে ঠিকমতো, একটা এক্সাম্পল দেখি। মনে করো পি এর মান 1 আর এর মান 2, হ্যাঁ, পি এর মান 1 আর এর মান 2, তাহলে পি কিউ মানে কি? পি কিউ হচ্ছে একটা এলিমেন্ট থাকবে, আর মার্জ সর্ট কিউ প্লাস 1 আরে এখন একটা এলিমেন্ট থাকবে। মানে একটা এলিমেন্ট থাকলে সেটা তো অলরেডি সর্টেড, কারণ উপরে যে কি হবে, উপরে যে শর্ট করে ফেলবে, মানে পি ইজ লেস দেন আর হবে, তখন সেটা বুঝবে যে এটা একটা এলিমেন্ট বের হয়ে যাবে। তাহলে যদি এইখানে একটা এলিমেন্ট থাকে, মানে একটা এলিমেন্টকে শর্ট করে দেওয়া হয়, এবং এখানে যে একটা এলিমেন্ট শর্ট করে দেওয়া হয়, তাহলে আমি এখানে কিন্তু শর্ট লিস্ট পাবো। তাহলে সেটা শর্ট করব, তাহলে কি হলো? তাহলে দুইটা এলিমেন্ট শর্ট হয়ে গেল না? জি স্যার। বলছি এই মার্জ স্যার একটা এলিমেন্ট থাকে, মার্জ করে দিতে হবে। তাহলে মার্জ করলে ওই দুইটা এলিমেন্ট শর্ট হয়ে গেল। এখন ওই দুইটা এলিমেন্টের কলটা আসলে করতে হবে, দুইটা এলিমেন্টের কলটা আসলে চারটা এলিমেন্টের একটা মার্জ শর্ট। তাহলে ওই চারটা এলিমেন্টের মার্জ শর্টে আমি যদি এরকম দুইটা শর্ট করে তাকে দিই, তাহলে সে আবার কি করবে? এই দুটো নিয়ে আবার মার্জ করে শর্ট করে ফেলবে। বোঝা যাচ্ছে? জি স্যার। আবার এই চারটার কলটা আসলে করতে হবে, চারটার কলটা আসলে আটটা এলিমেন্টের একটা মার্জ শর্ট থেকে, 8টা এলিমেন্ট থেকে সে 2 ভাগ করছিল। তাহলে ওকে যদি চারটা শর্ট করে দিই, তাহলে সে আবার ওটাকে মার্জ করে 8টা এলিমেন্টকে শর্ট করে মার্জ করে ফেলবে, তাই না? তাহলে এইভাবে আমার জি পুরো স্যার। লিস্টটা শর্ট হয়ে যাবে। বোঝা গেছে? রিকার্সিভলি পুরো লিস্টটা শর্ট হয়ে যাবে। মার্জ সর্টের প্রথমে মার্জ সর্ট আছে, মার্জ সর্ট পি আর, ওখান থেকে মার্জ সর্ট পি কিউ, মার্জ সর্ট কিউ প্লাস 1 আর, এতে মার্জ পি কিউ আর। তো তুমি চিন্তা করে দেখো, একদম প্রথমে যেই কলটা হবে সেটা হচ্ছে মার্জ সর্ট। মনে করো আমার এখানে 8টা এলিমেন্ট আছে, 1 থেকে 8, তাহলে মার্জ সর্ট 1 8 কল হবে। এখন মার্জ সর্ট 1 8 থেকে দুইটা কল হবে,
দুইটা কল বের হবে, একটা কি, একটা হচ্ছে মার্জ সর্ট 1-4, এরপর হচ্ছে মার্জ সর্ট কত 5-8। 5-8 এখন একদম প্রথম কলটা হবে মার্জ সর্ট 1-4, সরি মার্জ সর্ট 1-8, সেখান থেকে দুই নম্বর কল হবে মার্জ সর্ট 1-4, 3 নম্বর কল কি মার্জ সর্ট 5-8 হবে? এটা হচ্ছে পয়েন্ট। 3 নম্বর কল মার্জ সর্ট 5-8 হবে না, কারণ হচ্ছে মার্জ সর্ট 1-4 যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তো মার্জ সর্ট 5-8 কল দিতে পারবে না, তাই না? সো আমার এখানে যেটা হবে জি সেটা হচ্ছে স্যার। মার্জ সর্ট জি 1-8 স্যার। হবে, এখান থেকে মার্জ সর্ট 1-4 কল হবে, সেখান থেকে মার্জ সর্ট 1-2 কল হবে। বুঝতে পারছে? হ্যাঁ, এরপর এখান থেকে মার্জ সর্ট 1-1 কল হবে। বুঝতে কিনা? আমি এখানে নাম্বার লিখে দিয়েছি যে এটা হচ্ছে 1 নাম্বার কল, এটা হচ্ছে 2 নাম্বার কল, এটা হচ্ছে 3 নাম্বার কল, এটা হচ্ছে 4 নাম্বার কল। এখন 5 নাম্বার স্টেপ কি? 5 নাম্বার স্টেপ কি আরেকটা কল করা? তা তো না। 5 নাম্বার স্টেপ হচ্ছে তোমার এইটাকে রিটার্ন করা। হ্যাঁ, এটাকে রিটার্ন করা, কারণ এখানে তার ফার্দার কল হবে না এখান থেকে, তাহলে 5 নাম্বারে এটা রিটার্ন হবে। 6 নাম্বারে কি হবে? 6 নাম্বারে যে এখানে যে পেন্ডিং ছিল কাজটা, এখানে পেন্ডিং ছিল না একটা, হ্যাঁ, সব জায়গায় কিন্তু পেন্ডিং আছে, এখানে কিন্তু পেন্ডিং আছে। এখানে কি পেন্ডিং আছে? এখানে 5-6 সরি 5-8 পেন্ডিং আছে, আছে না? জি স্যার। জি স্যার। এখানে 5-8 পেন্ডিং আছে। আমি 1-4 নিয়ে ব্যস্ত, 1-4 শেষ না করে আমি 5-8 এ যাব না, ঠিক আছে? আবার এখানে 1-4 এর মধ্যে 1-2 কল করছিল, 1-3 পেন্ডিং আছে, সরি কি বলে 3-4 পেন্ডিং আছে। আবার যখন 1-1 করছি তখন 2-2 পেন্ডিং আছে, তাহলে পেন্ডিংটা 1-1 শেষ করে 2-2 কাজ শেষ করলাম। 2-2 কাজ শেষ হয়ে গেলে তাহলে কি হবে? 1-1 এর কাজ শেষ, 2-2 কাজ শেষ, এখন করতে পারি, এখন আমি মার্জ করতে পারি। তাহলে 8 নাম্বার স্টেপে কল হবে, 8 নাম্বার স্টেপে কল হবে এটা, এবং 9 নাম্বার স্টেপে এটা হবে রিটার্ন। এখন এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ, সবগুলো শেষ। তাহলে এখন কি হবে? এগুলো কার থেকে আসছিল? এগুলো আসছিল 1-2 থেকে, তাই না? জি স্যার। জি স্যার। এগুলো আসছিল 1-2 থেকে। তাহলে এখন 1-2 যেহেতু সব কাজ শেষ, তাহলে এখন 1-2 রিটার্ন করতে পারে। তাহলে 10 নাম্বার স্টেপে 1-2 রিটার্ন করবে। 1-2 রিটার্ন করলে এখন 1-4 এর একটা পার্ট শেষ, 1-4 এর একটা পার্ট ছিল না 3-4, সেই কাজটা হবে। জি স্যার। সেই কাজটা কোনটা? এটা। আবার এখান থেকে বিভিন্ন পার্ট বের হবে, 3-3, 4-4, মার্জ সর্ট এবং মার্জ 3-3-4। তাহলে 12-13, 14-15, 16-17 শেষ হয়ে, এটা শেষ হওয়া মানে কি? এটা কাজ শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, এখন 3-4 শেষ হয়ে গেছে, 1-2 শেষ হয়ে গেছে, 3-4 শেষ হয়ে গেছে, তাহলে এখন এর যে মার্জটা ছিল সেই মার্জটা কাজ করতে পারবে, তাই না? 1-4 এর 2 ভাগ করছিলাম, 1-4 2 ভাগ করে এক ভাগ হচ্ছে 1-2, আরেক ভাগ হচ্ছে 3-4। তাহলে এখন 1-2 এবং 3-4 কে আমি মার্জ করতে পারি না? তাহলে এখন এটাকে মার্জ করলাম, 19 নম্বরে মার্জ হলো, 20 নম্বরে রিটার্ন করলো। 20 নম্বর স্টেপ আর কি, আমরা স্টেপ ধরতেছি, হ্যাঁ, প্রতিটা কল এবং প্রতিটা রিটার্ন একটা স্টেপ ধরতেছি। তাহলে 20 নাম্বার স্টেপে এইটা মার্জ কাজ শেষ, এখন তাহলে মার্জ সর্টের পুরো কাজ শেষ, তাহলে 21 নাম্বার স্টেপে মার্জ রিটার্ন করবে, এবং 22 নাম্বারে যে তুমি এই 5-8টা কল করতে পারছো। তাহলে খেয়াল করে দেখো, অ্যাপারেন্টলি খুব এটা ছিল পরপর লাইনে, তাই না? 1-4 ও 5-8, কিন্তু এটা কিন্তু অনেকগুলো কাজ শেষ করে তারপরে এই কাজটা করতে পারছি আমরা। হ্যাঁ, তো রিকার্শনের এই পিকচারটা তোমাদের মাথায় থাকা উচিত, বোঝা উচিত। এখানে আসলে ট্রির আঁকার মতো জায়গা ছিল না, সেজন্য আঁকা যায় নাই। তোমাদের উচিত হবে এটাকে ট্রি মতো করে আঁকা। ট্রি আঁকতে জি পারো না? স্যার। জি স্যার।
টির মতো করে যে 1-8 থেকে কোনটা বের হলো, পাশে নোট করবা যে এটা কত নাম্বার কল, এটা কত নাম্বার রিটার্ন, মানে কলটা কত নাম্বার স্টেপে হচ্ছে, রিটার্নটা কত নাম্বার স্টেপে হচ্ছে। তো এই পিকচারটা তোমাদের করতে হবে নিজেরা। তুমি 10টা নাম্বার নিয়ে 1 থেকে 10 নিয়ে একটা ছবি আঁকবা, হ্যাঁ, খাতায়, কম্পিউটার না খাতায়, বড় কাগজ নিবা, বড় কাগজ ছবি আঁকবা, ছবি আমি দেখাবা যে এটা তুমি আঁকছো। আচ্ছা, রিকার্শনকে আরেকভাবে দেখা যায়, সেটা হচ্ছে যে কোনো ফাংশন, সেটা রিকার্সিভ হোক নন রিকার্সিভ হোক, এটা কাজ করে থ্রু স্ট্যাক। কারণ যে কোনো ফাংশন কিন্তু কেউ না কেউ কল করে। ফাংশন তো একা একা মানে ইয়ে হয় না, অ্যাকশন শুরু করে দেয় না, ফাংশনকে কেউ না কেউ কল করে, তাই না? জি স্যার। জি স্যার। যখন একটা ফাংশনকে কল করে, তখন আমাদের কম্পিউটার যেটা করে সেটা হচ্ছে ফাংশনের যা যা পুটলি আছে, বসকি আছে, সবগুলো নিয়ে তাকে একটা স্ট্যাক নামক জায়গার মধ্যে ঢুকাই দেয়। আমরা ডাটা স্ট্রাকচার যে স্ট্যাক কিনি সেই স্ট্যাকের মধ্যে ঢুকাই দেয়। এখন ওই ফাংশন যদি আবার আরেকটা ফাংশন কল করে, তাহলে ওইটা আবার ওই তার উপরে বসে পড়ে। তার মানে খেয়াল করে দেখো, এখানে 1-8 থেকে কল হয়েছে, 1-8 থেকে কল হয়েছে 1-4। এটা একই ফাংশন হলেও হয়তো ভিন্ন ফাংশন হলেও হয়তো, কারণ একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন কল হয়েছে। তো কি হবে, 1-8টা স্ট্যাকে ঢুকছে, কিন্তু এরপরে 1-8 এর উপরে 1-4 ঢুকে যাবে। 1-4 যখন ঢুকে যাবে, এখন আমরা জানি যে স্ট্যাকের উপরে আমি দেখতে পারি, ভিতরে দেখতে পারি না। তাহলে যেটা হবে যে 1-4 তার কাজ যতক্ষণ না শেষ করতেছে তখন কিন্তু আমি তার নিচে দেখতে পাবো না। ঠিক আছে, তাহলে কি হবে, প্রথমে 1-8 এখানে এক ধাক্কা সব লিখে ফেলাইছে আর কি, চারটা স্টেপ একবার লিখে ফেলাইছে। 1-8, তারপর 1-4, তারপরে 1-2, তারপর 1-1। এখন দেখো এই 1-1টা কিন্তু কাজ শেষ করে বের হয়ে যাবে, তাহলে 1-1 এর উপরে কিন্তু বসবে না, বরং কি হবে, বরং হচ্ছে এটা বের হয়ে গেলে স্ট্যাকের চেহারা হয়ে যাবে এরকম। বোঝা গেছে? জি স্যার। এরপর ঢুকবে 2-2, তাহলে স্ট্যাকের চেহারা হয়ে যাবে এরকম। 1-8 কিন্তু নিচে পড়ে আছে, তার কাজ কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ উপরের কাজ শেষ হয় না। তাহলে এরপরে 1-4 হবে, 1-2 মানে সরি 2-2 শেষ হলে আবার একই চেহারা পাওয়া যাবে। এখন এই চেহারা, এই দুটো চেহারা একই, কিন্তু আসলে এটা কিন্তু একই অবস্থা না। একই অবস্থা না। কেন একই অবস্থা না? কারণ এখানে হচ্ছিল 1-1টা শেষ হয়েছিল, এর আগেও কিন্তু এরকম একটা অবস্থা ছিল যেখানে 1-1 কল হয় নাই। এখানে হচ্ছে 1-1 কল হয়ে তার কাজ শেষ হয়ে গেছে, আর এখানে 1-1 2-2 দুইটাই কল হয়ে তার কাজ শেষ হয়ে গেছে। আর এর আগে যে 1-2 চেহারাটা ছিল সেটা কি ছিল? সেখানে ছিল 1-1 এবং 2-2 কেউই কল হয় নাই। বুঝি নাই স্যার। মানে এখানেও তো, এখানে যে চেহারা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আর এখানে যে চেহারা দেখতে পাচ্ছি, এই দুটো হুবহু এক লাগতেছে না? জি স্যার। জি স্যার। কিন্তু এটা তো আসলে একই অবস্থা রিপ্রেজেন্ট করে না, ভিন্ন ভিন্ন অবস্থা রিপ্রেজেন্ট করে। কেন? কারণ এইখানে ছিল আমার 1-1 কল শেষ হয়েছে, 2-2 কল বাকি আছে। আর এখানে কি ছিল? এখানে 1-1 2-2 দুইটা কলই শেষ, ঠিক না? জি স্যার। আবার উচিত ছিল এরপরে আরেকটা এরকম লেখা, এই লাইনের পরে আরেকটা থাকা উচিত ছিল না? কারণ যখন 1-1 2-2 রিটার্ন করবে, মার্জ যখন রিটার্ন করবে, তখন আবার একই চেহারা পাবো না আমরা? পাবো তো, যদি লেখা হয় না, ইচ্ছা করে লেখা হয় নাই জায়গা পাবো। তো এরপরে আবার একই চেহারা হবে, এবং তারপরে কি হবে, তারপরে নেক্সট হচ্ছে 1-2 রিটার্ন করবে। হ্যাঁ, 1-2 রিটার্ন করবে এবং 1-2 রিটার্ন করবে। তখন আমি কি পাবো? তখন আমি এই চেহারাটা পাবো। ঠিক আছে না? এরপরে 3-4 ঢুকবে স্ট্যাকে। বোঝা গেছে? জি স্যার। 3-4 থেকে 3-3 ঢুকবে, 3-4 এর পরে। এরপর 3-3 বের হয়ে আসবে, 4-4 ঢুকবে।
তাহলে এই যে এইভাবে স্ট্যাকের মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে, এই পিকচারটাও তোমার কাছে থাকতে হবে। তাহলে রিকারশনকে আমি ঠিক মতো বুঝতে হলে আমাকে দুইটা ছবি আঁকতে হবে। একটা ছবি হচ্ছে ট্রি এর ছবি, আর একটা ছবি হচ্ছে স্ট্যাকের ছবি। মনে থাকবে? জি স্যার। এইভাবে ছবি এঁকে এঁকে তুমি বেশ কয়েকটা রিকারশন বুঝতে চেষ্টা করো। ছবি এঁকে এঁকে রিকারশন বুঝতে চেষ্টা করো। রিকারশন বুঝলে তুমি আসলে সত্যিকার অর্থে কম্পিউটার সায়েন্টিস্ট হয়ে দাঁড়াবে। আর রিকারশন না বুঝলে কি হলো? যেই অ্যালগরিদম গুলো লুপ ছিল সেখানে আমরা লুপটা কয়বার চলে, কয়বার লুপটা ঘুরে, সেইটার উপর বেস করে আমরা বলতাম যে আমার অ্যালগরিদমের রানিং টাইমটা কত। জাস্ট ওখানে কাউন্ট করতাম যে একবার, দুইবার, তিনবার, চারবার কাউন্ট করতাম। তো রিকারশনের সমস্যা হচ্ছে, রিকারশনে কাউন্টিংটা একটু মানে ওরকম স্ট্রেট ফরওয়ার্ড না। আমি চট করে বের করতে পারবো না যে কয়বার হচ্ছে। সেই জন্য রিকারশনটাকে আনফোল্ড করতে হবে, মানে আমাকে ছড়াই দিতে হবে। রিকারশন তো অনেক কিছু করে। আমরা যে একটু দেখলাম রিকারশন, যে মার্জ সর্ট মাত্র 2 লাইন, কাজ কি 2 লাইন? কাজ তো ভিতরে ভিতরে অনেক হয়েছে, তাই না? ভিতরে ভিতরে অনেক কাজ হয়েছে। সো ওইটাকে আনফোল্ড করতে হবে, মানে খুলে 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 দেখতে হবে কি হচ্ছে। এই জন্য আমরা যেই অ্যালগরিদম গুলো রিকারসিভ, সেটা রানিং টাইমকেও আমরা রিকারসিভলি প্রেজেন্ট করতে চেষ্টা করি। হ্যাঁ, যেই অ্যালগরিদম গুলো রিকারসিভ সেগুলা রানিং টাইমকেও আমরা রিকারসিভলি প্রেজেন্ট করতে চেষ্টা করি। মানে হচ্ছে রিকারশন তার রানিং টাইমকে এক্সপ্রেস করতে চেষ্টা করি বা করি। তো এখানে দেখো, আমরা যদি ধরে নিই যে এখানে এনটা নাম্বার আছে, ধরে নিই যে এখানে এনটা নাম্বার আছে, মানে পি থেকে আর পর্যন্ত এনটা নাম্বার আছে, তাহলে এখানে কটা নাম্বার আছে? 3 নাম্বার। এখানে কটা নাম্বার আছে? কটা নাম্বার নিয়ে কাজ করতেছি? কি শোনা যাচ্ছে না? n/2 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 পরের লাইনে পরের লাইনও n/2 স্যার। তারপর লাইনে এখানে কটা? স্যার n। স্যার n এটা তাহলে দেখা যাচ্ছে যে মার্জ সর্ট, আমি যদি এনটা নিয়ে কাজ করি তাহলে মাঝখানে 2টা মার্জ সর্ট আছে যারা n/2 নিয়ে কাজ করে, এবং ফাইনালি একটা মার্জ আছে যেটা n নিয়ে কাজ করে, তাই না? আচ্ছা, মার্জের রানিং টাইমটা কেমন দেখি তো, এটা বুঝতে পারো কিনা? মার্জের রানিং টাইম কেমন হবে বলতে পারবা? রান লগইন। মার্জ, শুধু মার্জের খেয়াল করে দেখো, এইখানে আমার কাজ হচ্ছে কত? এটা তো ফিক্সড, এটা তো কনস্ট্যান্ট। এইখানে n/2 কাজ হচ্ছে না? এখানে n/2 কাজ হচ্ছে না? জি স্যার। মানে পুরোটা যদি n ধরি আর কি, পুরোটা যদি n ধরি তাহলে এখানে
n/2 এখানে n/2 আর এখানে এখানে কতটুকু স্যার এখানেও তো n/2 ভালো করে দেখো স্যার n হবে। N, sir. কারণ p থেকে r পর্যন্ত উপরে দুটো ছিল, একটা ছিল p থেকে q পর্যন্ত, একটা ছিল q+1 থেকে r পর্যন্ত, আর এখানে হচ্ছে p থেকে r পর্যন্ত পুরোটা। তাহলে এখানে n উপরে ছিল n/2 তাহলে ওভারঅল কি দেখাচ্ছে? ওভারঅল তো টুয়াইস n, 2n, টুয়াইস n মানে হচ্ছে অর্ডার অফ n, তাই না? 2n মানে কি? অর্ডার অফ n। জি স্যার। তাহলে মার্সরের রানিং টাইম কি? অর্ডার অফ n, মানে n তার সাথে কিছু একটা গুণ হবে আর কি, 1 হোক 2 হোক 3 হোক যেটা হোক, ঠিক আছে না? তাহলে Yes. মার্সরের রানিং টাইম আমরা পাইলাম, সরি মার্জের রানিং টাইম পাইলাম। এখন মার্সরেরটা কোথায় পাবো? মার্সরকে খেয়াল করে দেখো যে আমি বের করলাম যে যদি পুরা লিস্টের রানিং টাইম যদি হয়, মানে পুরো লিস্ট যদি এনটা নিয়ে কাজ করে, তাহলে নিচে যেই দুইটা আছে সেটা একটা কাজ করবে n/2 নিয়ে, একটা কাজ করবে n/2 নিয়ে, আর লাস্টেরটা হচ্ছে n নিয়ে। আর মনে করো আমি ধরে নিলাম যে আমার পুরা মার্সরের রানিং টাইম হচ্ছে tn, পুরাটার tn একটা ফাংশন দিয়ে প্রকাশ করলাম আর কি। তাহলে tn সমান এটা বলা যায় না যে tn/2 দুইটা থাকবে, তার সাথে আরো কিছু থাকবে? কারণ এই জিনিসটা যদি এইটা যদি n হয়, মানে tn হয়, তাহলে এইটা tn/2 হওয়া যায় না? জি স্যার। ওটা যদি n হয় তাহলে এটা n/2 হওয়া উচিত। ভিতরে কি হচ্ছে সেটা আমি জানি না, ফাংশনটা এরকম হওয়া উচিত আর কি। আবার নিচেরটাও n/2 হওয়া উচিত, তার মানে দুইটা n/2 এবং ফাইনালি আমার মার্জের জন্য সময় কত লাগবে? N, মার্জের জন্য সময় লাগবে অর্ডার অফ n। আমি অর্ডার অফ n লিখতে পারি অথবা cn লিখতে পারি, সাম কনস্ট্যান্ট টু n, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এই জিনিসটাকেই লেখা হয়েছে এখানে। এখানে অবশ্য একটু মানে এখানে tn/2 প্লাস θn, হ্যাঁ θn মানে on বলতে পারো বা cn বলতে পারো, যাই বলতে একই কথা। আর যখন n এর মান 1, আমরা এটা জেনারেলাইজ ফর্ম, আমরা যাচ্ছি হচ্ছে মূল যে মার্সর সেটাতে। এখানে dn মানে ডিভিশনের জন্য বা ডিভাইড করার জন্য যে টাইমটা লাগে সেটা, cn হচ্ছে কম্বাইন করার জন্য যে টাইমটা লাগে সেটা। তো এখানে ডিভিশন টাইম আসলে নাই, জাস্ট আমি একটা অঙ্ক করি আর কিছু করি না। আর কনকারের জন্য রিকার্সিভলি যেহেতু সেহেতু tn/2, আর কম্বাইনের জন্য মার্জে cn হচ্ছে θn। তাহলে দাঁড়াচ্ছে যে tn/2 প্লাস θn রিকার্সিভলি। এখন এখান থেকে তো আমি কোনো স্পেসিফিক মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন পাচ্ছি না, একটা রিকার্সিভ এক্সপ্রেশন পাচ্ছি।
আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে নিয়ে যেতে চেষ্টা করব। তো পরের চ্যাপ্টার স্পেস চ্যাপ্টার 4 এ আমরা ইনডেপথ দেখবো যে কিভাবে এই ধরনের রিকার্শনকে আমরা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করতে পারি, বা রিকার্শনটাকে নন রিকার্সিভ ওয়েতে প্রকাশ করতে পারি। এবং ওখানে আমরা দেখবো যে এইটা সলভ করলে আমরা পাই tn এর মান থিটা n log n। হ্যাঁ, সলভ করলে আমরা পাই থিটা n log n বা ও n log n, যাই বলি log n মানে হচ্ছে log 2 বেসড n। আর কিভাবে পাচ্ছি সেটা একটু এখানে দেখবো আমরা হালকা করে। সেটা হচ্ছে যে আমরা এখানে দুইটা জিনিস দেখছিলাম, একটা হচ্ছে tn/2, একটা হচ্ছে থিটা। থিটাকে আমরা cn ধরলাম, আগে তো বললাম যে থিটার সময় cn ধরলাম। তাহলে এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে টুয়াইস tn/2, একটা হচ্ছে cn। এখন খেয়াল করে দেখো এখানে আমাকে এই পার্টটুকুকে কিন্তু চেঞ্জ করতে হবে, মানে এই পার্টটুকুকে আমাকে কি বলে এটার বদলে এটাকে নন রিকার্সিভ ওয়েতে এক্সপ্রেস করতে হবে। কিন্তু এই পার্টটুকু, নিচের যে পার্টটুকু, সেই পার্টটুকু কিন্তু ইজ অলরেডি দেয়ার, মানে ওটা কিন্তু আমি অলরেডি এটা সলিউশন করে ফেলছি, ঠিক না? জি স্যার। মানে এটা তো আমার এই সিএন সময়টা লাগবেই। হ্যাঁ, এই সময়টাকে আমার বেঁচে থাকার কোনো উপায় নেই। কিন্তু 10/2 কে আরো এক্সপান্ড করার, এখান থেকে আরো নতুন নতুন কিছু বের হওয়ার সুযোগ আছে। তো সেই কারণে আমরা এই 10টাকে কি করলাম, একটা ট্রির মধ্যে লিখলাম। কিভাবে লিখলাম? ট্রির রুটে রাখলাম হচ্ছে সিএন, আর আমাদের যেটা লিফ সেখানে আমরা লিখলাম 10/2। কটে লিখলাম? দুইটা, কারণ দুইটা আছে। এটা এরকম না যে সিন থেকে এটা গজাইছে বা সিন থেকে এটা বানানো হয়েছে, সিন থেকে বানানো হয় নাই। যে জন্য এভাবে লেখা হয়েছে সেটা হচ্ছে আমার যেটা লিফকে তো আমি এক্সপান্ড করতে পারি না, কিন্তু যেটা রুট সেখান থেকে তো আর কিছু বানানোর উপায় নাই, সেটা তো ফিক্সড। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে, মানে এই ঘরটাকে আরো এক্সপান্ড করব, এই ঘরটাকে এক্সপান্ড করব। তাহলে এই ঘরটা এক্সপান্ড করে কি হলো? cn/2 প্লাস tn/4। বোঝা যাচ্ছে কিনা? কারণ জি স্যার। আমরা দেখছিলাম যে tn সমান কি ছিল? tn সমান ছিল টুয়াইস tn/2 প্লাস cn। এখন আমি যদি n এর জায়গায় n/2 লিখি তাহলে কি হবে? tn/2 লিখলাম n এর জায়গায়, তাহলে ওখানে 2 t কি হবে? 2 t n এর জায়গায় n/2, তাহলে মানে হচ্ছে n/4, আর এখানে n এর জায়গায় n/2, তাহলে n/2। এই জিনিসটাই আমরা কোথায় লিখছি? এই জিনিসটা আমরা লিখছি এই জায়গায়, ঠিক আছে না? ওই যে ওই পাশে যে tn/2 আছে, ওই tn/2 বদলে আমরা এটা লিখছি। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। ঘুমাই পড়ছে সবাই? আবার না স্যার। পাশেরটা একই রকম, ওই 10/2 বদলে আমি cn/2 কিনা স্যার? বুঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। বুঝে গেছে। আচ্ছা, পাশেরটা একই রকম, একই জিনিস, সেম জিনিস। আবার এই tn/4 কে আমি আবার ভাঙতে পারবো না? 10/4 কে ভাঙলে কি হবে? ভাঙলে হবে cn/4 আর নিচে হবে tn/8। এইভাবে ভাঙতে থাকবো যতক্ষণ না আমি একদম নিচে, হ্যাঁ, যতক্ষণ না আমি একদম নিচে এরকম মানে ফিক্সড একটা পাই। যেমন ধরো আমি যদি এখানে 8টা থাকে, n যদি 8 হয়, তাহলে tn/8 কত? 1 না? t1 না? আর
T1 এর জন্য কস্ট তো ফিক্সড, আমরা আগে দেখছিলাম T1 এর কস্ট কত, T1 এর কস্ট হচ্ছে কনস্ট্যান্ট। কস্ট হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে একদম নিচে আমি পাবো একদম একটা পর্যায়ে এসে, সেটা এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ, চার ধাপ, যত ধাপ পরেই হোক না কেন, এরকম সি পাবো, মানে অনেকগুলো কনস্ট্যান্ট পাবো। কয়টা পাবো? nটা পাবো, ঠিক না? কারণ এরপরের ধাপে কি হবে, যদি 8টা থাকতো এরপর ধাপে কি হবে, Cn বাই T1 জি স্যার। কয়টা হবে? 8টা হবে। T1 8টা হবে, তাহলে nটা। তাহলে দেখা যাচ্ছে যে আমি এরকম একটা চেহারার মতো ট্রি পাবো, যার প্রথম ধাপে আছে Cn, দ্বিতীয় ধাপ আছে Cn/2 2টা, তৃতীয় ধাপে আছে Cn/4 4টা, এরপর যদি আরো থাকে তাহলে কি হবে, Cn/8 8টা, Cn/16 16টা, এরকম। এখন খেয়াল করে দেখো, প্রথম ধাপে Cn একটা, সো টোটাল কস্ট হচ্ছে Cn। দ্বিতীয় ধাপে Cn কয়টা, Cn/2 কয়টা, 2টা, তাহলে এখানেও কিন্তু টোটাল কস্ট কিন্তু Cn, এটা বলছি 4টা। তাহলে এখানে আবার Cn/4 × 4 মানে হচ্ছে Cn। তাহলে দেখা যাচ্ছে এখানে আমি যত ধাপেই হোক না কেন, প্রত্যেক ধাপে কিন্তু সমান সমান এলিমেন্ট, মানে কস্টিং আছে, প্রত্যেক ধাপে সমান সমান Cn কস্ট। আর একদম লাস্টে একটা স্পেশাল কস্ট আছে, সেটা হচ্ছে Cn, সেটা হচ্ছে ওই মানে ফাইনাল ইয়ের জন্য আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এরকম কয়টা Cn আছে, আমার এরকম কয়টা Cn আছে, কেউ বলতে পারবে কয়টা Cn আছে এরকম, বা এটা ধাপ কয়টা, লেভেল কয়টা? লেভেল বের করার জন্য আমরা একটা সিম্পল অঙ্ক করি, আগে করছিলাম। আমরা প্রতি ধাপে কি করতেছি, প্রতি ধাপে 2 ভাগ করে ভাগ করতেছি না? তাহলে n/2 এরকম কয়বার করব, একবার, দুইবার, তিনবার, চারবার, এইভাবে মনে করে k বার করলাম, তার মানে n/2 k, n/2 k, এটা সমান কি হবে, এটা সমান হবে 1। বোঝা গেছে না? বোঝা যায়নি? আমি প্রথমে কি করব, প্রথমে করব n/2, তারপরে n/2/2 মানে n/4, তারপরে n/2/2 মানে n/8, ঠিক আছে না? তাহলে এইভাবে n/2 k করার পরে আমি 1 পেয়ে যাব। যেমন ধরো যদি 8 হইতো তাহলে 3 বার করে 1 পেয়ে যেতাম, যদি 16 হইতো 4 বার করে 1 পেয়ে যেতাম। এখন এই k এর মানটি আমাকে বের করতে হবে, তাই না? জি স্যার। তো k এর মান যদি বের করতে চাই, কত পাবো, log 2 based n, log 2 based log 2 based n, উভয় পাশে 2 বেস লগ নিলে আমি log 2 based n, ঠিক আছে? মানে প্রথমে এরকম হবে n সমান 2 টু দি পাওয়ার k, দুই পাশে লগ নিলে কি হবে, log n, আর এই পাশে হবে log 2 টু দি পাওয়ার k, মানে এটা হচ্ছে 2 বেস log n, এটা হচ্ছে 2 বেস log 2 টু দি পাওয়ার k। এখান থেকে লেখা যায় সমান লেখা যায় k ইনটু log 2। এখন তুমি যদি 2 এর log 2 নাও কত পাবো, 1 হয় না? এটা 2 এর log 2 তো 1, 2 এর উপরে কত দিলে 2 পাওয়া যায়, 1 দিলে 2 পাওয়া যায়, তো এটা হচ্ছে 1। কি বোঝা যাচ্ছে? তাহলে k এর মান হচ্ছে log n, কি বোঝা যায়? জি স্যার, বুঝছি স্যার। এর মান log n, তার মানে আমার টোটাল স্টেপ কয়টা, টোটাল হচ্ছে log n টা। তাহলে এক স্টেপের কস্ট কত, কস্ট হচ্ছে n, আর টোটাল হচ্ছে log n, তাহলে টোটাল কস্ট কত, Cn log n।
আর প্লাস একটা সিএন ছিল, তাহলে আমার টোটাল কস্ট কত হচ্ছে সি এন লগ এন, সরি সি এন লগ এন প্লাস সিএন, টোটাল কস্ট। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সিএন আছে, এখানে সিএন আছে সমান, কিন্তু এখানে একটা জিনিস বেশি আছে। তো আমরা যেটা করি সাধারণত যেটা বড় সেটাকে আমি ধরে নিই ওটা হচ্ছে আমার রানিং টাইম, কারণ এর মধ্যে তো ইনক্লুডেড, এর মধ্যে এটা ইনক্লুডেড। তো আমাদের রানিং টাইম কি হবে থিটা এন লগ এন, ঠিক আছে, এটা হবে থিটা লগ এন। পরিষ্কার? जी सर। जी सर।